আসসালামু আলাইকুম সবাইকে অপারেশন রিসার্চের নতুন আরেকটি পর্বে আপনাদের স্বাগতম। আজকে আমরা আলোচনা করব সিমপ্লেক্স মেথড নিয়ে। সিমপ্লেক্স মেথড শব্দের মধ্যে সিমপ্লেক্স থাকলেও মেথডটা কিন্তু মোটেও সিম্পল নয়। যারা অপারেশন রিসার্চ বা ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট তারা জানেন এটা কতটা প্যারাদায়ক একটা বিষয় এবং এটা শিখতে যেয়ে অনেকের অনেক নাকানি চোবানি খেতে হয়। আজকে আমরা সিমপ্লেক্স মেথডটা সম্পর্কে জানবো, এটা কিভাবে সলিউশন করতে হয় কাগজে কলমে এবং এক্সেল এর মাধ্যমে। দুটো পদ্ধতি আজকে আমরা শিখবো। তো চলুন শুরু করা যাক। তো আজকের আলোচনার বিষয় হবে এক, ডেফিনেশন অফ সিমপ্লেক্স মেথড। দুই, সিমপ্লেক্স মেথডের ছোট্ট করে ইতিহাস, কিভাবে সেটা ইনভেনশন হয়, এবং তিন, সিমপ্লেক্স মেথডের মাধ্যমে কিভাবে অপটিমাইজেশন প্রবলেম সলভ করা হয়। তো সিমপ্লেক্স মেথড, সহজ ভাষায় সিমপ্লেক্স মেথড হচ্ছে একটি অপটিমাইজেশন টেকনিক যা ম্যাথমেটিক্যাল এবং কম্পিউটেশনাল মেথডগুলোকে ব্যবহার করে বেস্ট পসিবল সলিউশন বের করে যে কোনো একটা সমস্যার সার্টেন লিমিটেশনস বা কনস্ট্রেন্টসকে মাথায় রেখে। এটা মূলত তিনটে এলিমেন্টের উপর বেস করে কাজ করে। এক, যে ইকুয়েশনগুলোকে নিয়ে কাজ করবে তার মধ্যে একটা থাকবে অবজেক্টিভ ফাংশন, যার মাধ্যমে ম্যাক্সিমাম প্রফিট বা মিনিমাম কস্ট বা মিনিমাম টাইম ক্যালকুলেশন করা হবে। ডিসিশন ভ্যারিয়েবলগুলোকে চেঞ্জ করে প্র্যাকটিক্যাল ফিল্ডে যেগুলো হয় সাধারণত ওয়ার্ক আওয়ার এবং কনস্ট্যান্টগুলোকে ঠিক রেখে, যেমন যে কোনো প্রজেক্টের বাজেট, ফিজিক্যাল ল, যেগুলো থাকে কনস্ট্রেন্ট। তো মূল সমস্যায় যাওয়ার আগে আসুন জানি সিমপ্লেক্স মেথডের ইনভেনশনটা কিভাবে হয় ছোট্ট করে। চলুন। এই যে ভদ্রলোককে দেখছেন, এনার নাম জর্জ বার্নার্ড ড্যান্টজিং। ইনি একজন আমেরিকান সায়েন্টিস্ট এবং ম্যাথমেটিশিয়ান। তার দীর্ঘ ক্যারিয়ারে তিনি বিভিন্ন ইউনিভার্সিটিতে অধ্যাপনা করেছেন এবং বিভিন্ন গবেষণামূলক কাজে তার রয়েছে অনেক অবদান। সময়টা ওয়ার্ল্ড ওয়ার টু, যখন ইউএস এয়ারফোর্সের প্রয়োজন হয় তাদের রসদ বিতরণ, যুদ্ধের সরবরাহ এবং লোকবল বন্টনের জন্য সঠিক পরিকল্পনা, তার জন্য তাকে আমন্ত্রণ করা হয় এবং তিনি যথেষ্ট কম্পিউটেশনাল মেথড এবং পরিশ্রমের মাধ্যমে সেই জিনিসগুলোর পরিকল্পনা করে দিতে থাকেন। একটা সময় তারই এক কলিগ তাকে চ্যালেঞ্জ ছুড়ে দেয় যে একটা মেথড বের করার যার মাধ্যমে কিনা সহজে এই ক্যালকুলেশনটা করা যাবে। তো তখন তার হাত ধরেই আসে সিমপ্লেক্স মেথড। তো আসুন দেখি কিভাবে সিমপ্লেক্স মেথডটা সলভ করা হয়। এইখানে একটা সিমপ্লেক্স মেথডের প্রবলেম দেওয়া আছে যেখানে জি ফাংশনটাকে ম্যাক্সিমাইজ করা হবে subject to 30x plus 45y less or equal to 2400, 60x plus 30y less than equal to 2400, 30x plus 60y less than equal to 3600 and xy is greater or equal to 0. এখানে চেঞ্জেবল ভেরিয়েবলগুলো হচ্ছে x and y। এই কনস্ট্যান্টগুলোকে ঠিক রেখে এক্স ওয়াই এর এমন ভ্যালু বের করা যার কারণে জেড এর মানটা ম্যাক্সিমাম পাওয়া যাবে। তো প্রবলেমটাকে আমরা কয়েকটা স্টেপে সলভ করব যাতে করে সেটা বোঝা এবং পরীক্ষার খাতায় করা সহজ হয়ে যায়। স্টেপ 1, স্ল্যাক ভ্যারিয়েবল ইন্ট্রোডাকশন। এই যে আমাদের যে ইকুয়েশনগুলো আছে, যে ইনইকুয়ালিটিগুলো আছে, তার সাথে আমরা স্ল্যাক ভ্যারিয়েবল ইন্ট্রোডাকশন করব। এখানে S1, S2, S3 এগুলো হচ্ছে স্ল্যাক ভ্যারিয়েবল এবং এর প্রত্যেকটার মান greater or equal to 0। যে অবজেক্টিভ রোটা আছে z equal to 15x plus 20y, এটার 15x আর 20y কে যদি বাম পাশে নিয়ে আসি তাহলে আসে z minus 15x minus 20y equal to 0। স্টেপ 2, ইনিশিয়াল সিমপ্লেক্স টেবল। সো এইটা হচ্ছে আমাদের যে আগের পেজে আমরা স্ল্যাক ভেরিয়েবল ইন্ট্রোডাকশন করে যে ইকুয়েশনগুলো পেয়েছি আমরা এগুলোকে টেবিলের মাধ্যমে সাজাবো। টেবিলের বাম পাশে থাকবে বেসিক ভেরিয়েবল। বেসিক ভেরিয়েবলগুলো প্রথমে হচ্ছে যে স্ল্যাক ভেরিয়েবলগুলো সেগুলো S1, S2, S3। আর বেসিক ভেরিয়েবলের উপরে থাকবে এখানে x এর নিচে থাকবে x এর কোএফিশিয়েন্টগুলো 30, 60, 30 অ্যান্ড -50। y এর নিচে থাকবে y এর কোএফিশিয়েন্টগুলো 45, 30, 60 অ্যান্ড -20। S1 এর নিচে থাকবে S1 এর কোএফিশিয়েন্টগুলো। প্রথম ইকুয়েশনে S1 এর কোএফিশিয়েন্ট 1, দ্বিতীয় ইকুয়েশনে S1 নাই, সো 0। তৃতীয় চতুর্থ 0। এভাবে S2 0, 1, 0, 0, S3 0, 0, 1, 0 এবং রাইট হ্যান্ড সাইডে যে মানগুলো আছে 2400, 2400, 3600 অ্যান্ড 0। আশা করি কিভাবে আমরা ইনিশিয়াল সিমপ্লেক্স টেবলটা সাজালাম এটা ক্লিয়ার হয়েছে। তো ইনিশিয়ালি আমার যে বেসিক ভেরিয়েবল আছে তার মান তা ধরবো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, মানে S1 এর মানটা হবে
2400, S2 এর মানটা হবে 2400, S3 3600। স্টেপ 3 পাইভট 1 ক্যালকুলেশন। এইটা হচ্ছে আমাদের স্টেপ 2 এর সেই আগের ট্যাবলোটা। এইখানে আমার অবজেক্টিভ ফাংশনের এক্স এর নিচে আছে -15 অ্যান্ড ওয়াই এর নিচে আছে -20। তো প্রথমে আমার দেখতে হবে এখানে কি সর্বনিম্ন মানটা রয়েছে এবং সেটা ঋণাত্মক, সেটা হচ্ছে -20। সো ওয়াই এর নিচে আমার রয়েছে -20। তো এখানে আমার ওয়াই হবে এন্ট্রি। আমরা এখন ওয়াই এর মাধ্যমে রেশিও টেস্ট করব। তার মানে রাইট হ্যান্ড সাইডের যতগুলো ভ্যালু আছে তাকে ওয়াই দ্বারা ভাগ করব। রো 1 2400 ডিভাইড বাই 45, রো 2 2400 ডিভাইড বাই 30 and রো 3 3600 ডিভাইড বাই 60। আমরা এই রেশিও থেকে এখন দেখব কোন রেশিওটা সব থেকে ছোট, 160/3। সো স্মলেস্ট রেশিও হচ্ছে 160/3। দ্যাট মিনস আমার এখন পাইভট রো যেটা হবে সেটা হচ্ছে রো 1। তার মানে পরের স্টেপে যে y S1 এর জায়গা দখল করবে। এটা ছিল আমার আগের পেজের ইকুয়েশনটা। এখন স্টেপ 3 আমরা আবার কন্টিনিউ করব কিভাবে টেবল আফটার পাইভট 1 করা হয়। 45 হচ্ছে পাইভট এলিমেন্ট। তো আমাদের মেইন লক্ষ্য হচ্ছে এই 45টাকে আমরা 1 করব বা পাইভট এলিমেন্টটাকে আমরা 1 করব এবং এই ওয়াই রো এর বাকি সবগুলোকে আমরা 0-তে কনভার্ট করব। তো এটা কিভাবে করব? খুবই সহজ। আমরা এই পুরোটাকে 45 দিয়ে ভাগ করে দিব। তাহলে কি হবে? 30/45 সমান 2/3, 45/45 সমান 1, 1/45 সমান 45 এবং 2400 ডিভাইড বাই 45 সমান 160/3। তো আমার এইখানে পাইভট এলিমেন্টের মান 1 হয়ে গেল। এখন আমরা বাকিগুলোকে 0 করব। লেটস সে এখানে আছে আমার 30। সো আমি যদি রো 1টাকে 30 দিয়ে মাল্টিপ্লাই করে দেন রো 2 থেকে বিয়োগ করি তাহলেই কিন্তু আমার y এর মান 0 হয়ে যাবে। আবার একইভাবে আমি যদি রো 1কে 60 দ্বারা মাল্টিপ্লাই করে রো 3 থেকে বিয়োগ করি তাহলে কিন্তু রো 3 y কলাম 0 হয়ে যাবে। একইভাবে অবজেক্টিভেরও যদি আমি -20 দিয়ে মাল্টিপ্লাই করি এবং সেটা অবজেক্টিভ ফাংশন থেকে আমি যদি রো 1 বিয়োগ করি তাহলে কিন্তু এটা 0 হয়ে যাবে। আপনাদের বোঝার সুবিধার জন্য আগের টেবল আর পরের টেবলটা একের অপরের নিচে দিলাম যাতে আপনারা ক্যালকুলেশন করে দেখতে পারেন। তো এখন ক্যালকুলেশন করার পরে আমাদের আবার একইভাবে সর্বনিম্ন যে ঋণাত্মক অবজেক্টিভ ফাংশনে রয়েছে সেটা হচ্ছে এক্স কলামে -5/3। সো আমার এই প্রসেস আবার কন্টিনিউ হতে থাকবে। আগের মতো করে আমরা আবারও একই স্টেপে আবার সামনের দিকে এগিয়ে যাব। বোঝার সুবিধার জন্য এটা হচ্ছে টেবল আফটার পাইভট 1। যেহেতু এক্স কলামের নিচে আছে -5/3 তাই আমরা রাইট হ্যান্ড সাইডকে এক্স কলাম দ্বারা ডিভাইড করব। রাইট হ্যান্ড সাইডকে এক্স কলাম দ্বারা ডিভাইড করলে আমরা দেখতে পাই এখানে আমরা ঋণাত্মক ভ্যালুটাকে ইগনোর করব। ঋণাত্মক ভ্যালু বাদে রো 2তে আমরা সর্বনিম্ন ভ্যালুটা পাওয়া যায়। তাহলে পরে এইখানে S2 হবে লিভিং ভেরিয়েবল এবং রো 2-এ x হবে এন্টারিং ভেরিয়েবল। তো আবার একই রকমভাবে আমার যেহেতু এইখানে 40 হচ্ছে পাইভট এলিমেন্ট, সো 40কে আমরা 1 করব এবং বাকি সকল এলিমেন্টকে আমরা 0-তে রূপান্তর করব। তো 40কে 1 করার জন্য 40 দিয়ে ডিভাইড করতে হবে আমার এই পুরো রোটাকে, which is 1 0 -1/60, 1 ডিভাইড বাই 40 and 800 ডিভাইড বাই 40 সমান 20। ওকে, দেন এখন আমার এইটাকে 0 করার জন্য একইভাবে এই রোটাকে 2/3 দিয়ে মাল্টিপ্লাই করে এই কলাম থেকে বিয়োগ করতে হবে। আর রো 3 এর এক্স কলামকে 0 করার জন্য একইভাবে রো 2কে -10 দিয়ে মাল্টিপ্লাই করে রো 3 থেকে বিয়োগ করতে হবে। অবজেক্টিভ ফাংশনকে 0 করার জন্য রো 2কে -5/3 দিয়ে মাল্টিপ্লাই করে অবজেক্টিভ ফাংশন থেকে বিয়োগ করতে হবে। বিয়োগ করার পরে টেবল দ্বারায় এটা। এখন এখানে কিন্তু অবজেক্টিভ ফাংশনে কোনো 0 এর নিচে ঋণাত্মক সংখ্যা নেই। যখন ম্যাক্সিমাইজ প্রবলেমের ক্ষেত্রে আমরা কোনো ঋণাত্মক সংখ্যা দেখব না অবজেক্টিভ ফাংশনে, তখন ধরে নিতে হবে আমি অপটিমালিতে পৌঁছেছি। তো তাহলে আমার টেবল আফটার পাইভট 2-তে যেই টেবলটা পাওয়া গেছে সেখানে আমার সলিউশনটা রয়ে গেছে। এখানে বেসিক ভেরিয়েবলে y আছে এবং রাইট হ্যান্ড সাইডে যে ভ্যালুটা আছে সেটাই হচ্ছে y এর ভ্যালু।
বেসিক ভেরিয়েবলে এক্স আছে এবং রাইট হ্যান্ড সাইডে যে ভ্যালুটা আছে সেটাই এক্স এর ভ্যালু। সো এক্স ইকুয়াল টু 20 অ্যান্ড ওয়াই ইকুয়াল টু 40। তো এখন যদি আমি জি ফাংশনে এক্স অ্যান্ড ওয়াই এর ভ্যালু বসাই তাহলে যে ভ্যালুটা পাবো সেটাই হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু, উইচ ইজ 1100। সিমপ্লেক্স মেথড কিন্তু আরও খুবই সহজে অল্প সময়ে এক্সেলের মাধ্যমে করা যায়, কারণ যখন কনস্ট্রেন্ট অনেক থাকে, ভেরিয়েবলও অনেক থাকে, তখন এইভাবে যদি হাতে কলমে করতে হয় তখন সেটা অনেক রিগোরিয়াস এবং অনেক লং প্রসেস হয়ে যাবে এবং অনেক কষ্ট সাপেক্ষ হবে। তো এই প্রবলেমটাকে কিন্তু আমরা এক্সেলের মাধ্যমেও করতে পারি খুবই সহজে। তো চলুন কিভাবে এক্সেলে করতে হয় সেটাও শিখে আসি। তো এখানে একটা অপটিমাইজেশন প্রবলেম আছে, চলেন প্রথমে আমরা সেই অপটিমাইজেশন প্রবলেমটা বোঝার চেষ্টা করি। ইংরেজিতে দেওয়া আছে, যদি আমি সেটাকে সহজ বাংলা করি, জেসি এবং তার বন্ধু কাজ করছে আর্ট ক্লাসের প্রজেক্টে, যেখানে তাদের উইকেন্ডে ব্ল্যাঙ্কেট সেল করার কাজ দেওয়া হয়েছে। তাদের মোস্ট পপুলার ব্ল্যাঙ্কেট হচ্ছে ব্লু অ্যান্ড রয়্যাল রেড। ব্লু ব্ল্যাঙ্কেট সাপ্লাইজ রেডি করতে এবং 1 ঘন্টা সময় লাগে ব্ল্যাঙ্কেট বানাতে, 30 মিনিট সময় লাগে ব্ল্যাঙ্কেটটা ফিনিশ করতে এবং প্যাকেজিং করতে। অন্যদিকে রয়্যাল ব্ল্যাঙ্কেটের সাপ্লাইজ রেডি করতে সময় লাগে 45 মিনিট, বানাতে সময় লাগে 30 মিনিট এবং প্যাকেজিং করতে সময় লাগে 1 ঘন্টা। তো এগুলো হচ্ছে আমার কনস্ট্রেইন্ট, যেগুলো চেঞ্জেবল না। তো জেসি, প্যাট্রিক একসাথে কাজ করবে, তাদের মূল গোল হচ্ছে সর্বোচ্চ সংখ্যক ব্ল্যাঙ্কেট তৈরি করা, যার মাধ্যমে কিনা সর্বোচ্চ প্রফিটটা তারা অর্জন করতে পারে। বাট এখানে সমস্যা হলো, এই ব্ল্যাঙ্কেটগুলোর সাপ্লাইজ তৈরি করার জন্য জেসি আর প্যাট্রিক সময় পাবে 40 ঘন্টা, 40 ঘন্টা সময় পাবে ব্ল্যাঙ্কেটগুলো বানানোর জন্য এবং 60 ঘন্টা সময় পাবে প্যাকেজিং করার জন্য। সর্বশেষে একটা ব্লু ব্ল্যাঙ্কেট বিক্রি করতে পারলে $15 প্রফিট হবে এবং একটা রেড ব্ল্যাঙ্কেট বিক্রি করলে $20 প্রফিট হবে। এখানে আমার ভ্যারিয়েবল হচ্ছে একমাত্র ব্লু ব্ল্যাঙ্কেট কয়টা তৈরি করা যাবে এবং রেড ব্ল্যাঙ্কেট কয়টা তৈরি করা যাবে, এই সমস্ত কনস্ট্যান্টগুলোকে স্যাটিসফাই করে। তাদের ওয়ার্ক আওয়ার ফিক্সড, পার ব্ল্যাঙ্কেট তৈরি করতে কি পরিমাণ সময় লাগবে সেটা ফিক্সড, সাপ্লাইজ রেডি করতে কি পরিমাণ সময় লাগবে সেটা ফিক্সড, প্যাকিংয়ে কি পরিমাণ সময় লাগবে সেটাও ফিক্স। আমাদের কাজ হবে সিমপ্লেক্স মেথডের মাধ্যমে ব্লু ব্ল্যাঙ্কেট এবং রেড ব্ল্যাঙ্কেট কি পরিমাণ বানাতে হবে সেটা বের করে দেওয়া, যাতে প্রফিটটা ম্যাক্সিমাম হয়। তো এখানে একটা টেবিল তৈরি করা আছে, প্রত্যেকটা জিনিসের ভ্যালুগুলো বসাবো প্রথমে। সো ব্লু ব্ল্যাঙ্কেটের সাপ্লাইজ রেডি করতে সময় লাগে 30 মিনিটস, বানাতে সময় লাগে 60 মিনিটস, 1 আওয়ার, প্যাকেজিংয়ে সময় লাগে 30 মিনিটস। রয়্যাল রেড ব্ল্যাঙ্কেটের সাপ্লাইজ রেডি করতে সময় লাগে 45 মিনিটস, ব্ল্যাঙ্কেট বানাতে সময় লাগে 30 মিনিটস এবং প্যাকেজিংয়ে সময় লাগে 60 মিনিটস। আর জেসি অ্যান্ড প্যাট্রিক 40 আওয়ার্স করে সাপ্লাইজ রেডি এবং বানানোর জন্য টাইম অ্যালোকেট করতে পারবে। সো 40 hours for supplies ready and 40 hours maximum for making the blankets, এবং তারা 60 hour প্যাকিংয়ে সর্বোচ্চ ব্যয় করতে পারবে। সো 60 hours maximum for packing, এটা হচ্ছে আমার ম্যাক্সিমাম পসিবল ওয়ার্কিং আওয়ার। তো আমার বের করতে হবে কোন টাইপ কত প্রোডাকশন করতে হবে ম্যাক্সিমাম প্রফিটের জন্য। ম্যাক্সিমাম প্রফিট হচ্ছে ব্লু ব্ল্যাঙ্কেট প্রফিট মাল্টিপ্লাইড বাই ব্লু ব্ল্যাঙ্কেট প্রোডাকশন প্লাস রেড ব্ল্যাঙ্কেট প্রফিট মাল্টিপ্লাইড বাই রেড ব্ল্যাঙ্কেট প্রোডাকশন। তো এখানে যদি আমি দেখি, আমার ব্লু ব্ল্যাঙ্কেটের সাপ্লাইজ রেডি করতে প্রোডাকশনে যে সময়টা লাগবে তা হচ্ছে প্রোডাকশন ইউনিট মাল্টিপ্লাইড বাই পার ইউনিট সাপ্লাইজ রেডি টাইম। রেড ব্ল্যাঙ্কেটের ক্ষেত্রেও তাই, মেকিংয়ের ক্ষেত্রেও তাই, পার ইউনিট মেকিং টাইম মাল্টিপ্লাইড বাই প্রোডাকশন ইউনিট, অ্যান্ড প্যাকিংয়ের ক্ষেত্রেও তাই, পার ইউনিট প্যাকিং টাইম মাল্টিপ্লাইড বাই পসিবল ম্যাক্সিমাম প্রোডাকশন ইউনিট। এগুলো হচ্ছে সব টাইম। সো আমার সাপ্লাইজ রেডি করতে টোটাল টাইম লাগবে সামেশন অফ ব্লু ব্ল্যাঙ্কেট সাপ্লাইজ রেডি টাইম প্লাস রেড ব্ল্যাঙ্কেট সাপ্লাইজ রেডি টাইম। মেকিং আর প্যাকিংয়ের ক্ষেত্রেও সেম। তো আপনারা যখন এক্সেল খুলবেন, এক্সেল এর ডাটাতে সলভার নামক একটা ফাংশন আছে, এর মাধ্যমে আমরা সিমপ্লেক্স মেথডের মাধ্যমে প্রবলেমটা সলভ করব। কারো যদি সলভার ফাংশনটা না থাকে তাহলে হোমে যাবেন, অ্যাড ইনসে যাবেন এবং এখান থেকে
সলভার লিখে সলভারটা অ্যাডিং করে নেবেন। ওকে, ডাটা সলভারে আমার ম্যাক্সিমাম যে ভ্যালুটা বের করতে হবে সেটা হচ্ছে এইটা, সেট অবজেক্টিভ, এটা আমার ম্যাক্সিমাম ভ্যালুটা চাই এই ভ্যারিয়েবলগুলোকে চেঞ্জ করে। অ্যান্ড আমার কনস্ট্যান্টগুলো হচ্ছে সাপ্লাইজ রেডি করতে যে টাইমটা লাগে সেটা অবশ্যই ম্যাক্সিমাম টাইম থেকে বেশি হওয়া যাবে না। মেকিং রেডি করতে যে টাইম লাগবে সেটা অবশ্যই ম্যাক্সিমাম ওয়ার্কিং আওয়ারের থেকে বেশি হওয়া যাবে না। অ্যান্ড টোটাল প্যাকিং করতে যে সময় লাগবে সেটা অবশ্যই ম্যাক্সিমাম প্যাকিং টাইম থেকে বেশি হওয়া যাবে না। তো ওকে দিলাম, দিয়ে যদি এখন আমি সলভে ক্লিক করি, ও বলছে যে ও কিন্তু একটা সলিউশন পেয়ে গেছে। সো দ্যাট ইজ দ্য সলিউশন। ব্লু ব্ল্যাঙ্কেট 20 ইউনিট তৈরি করতে হবে অ্যান্ড রয়্যাল রেড ব্ল্যাঙ্কেট 40 ইউনিট তৈরি করতে হবে, তাহলে ম্যাক্সিমাম প্রফিট 1100 পাওয়া যাবে। আমি আমার পক্ষ থেকে চেষ্টা করেছি যতটা সহজভাবে সম্ভব এটাকে বোঝানোর জন্য, যাতে আপনারা এটা একদম আয়ত্ত করতে পারেন। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব ও লাইক করার জন্য অনুরোধ করব এবং আগামীতে আবারও এরকম কোনো অপারেশন রিসার্চের জটিল ও গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে আসার অভিপ্রায় ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।